নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো সিএসকে তাদের প্রথম ম্যাচে একটা জঘন্য হারের সম্মুখীন হলো। রাজস্থান রয়্যালস জাস্ট সিএসকে কে উড়িয়ে দিল, কোনো রকম চান্স দিল না সিএসকে কে, টোটালি এক পেসে জয়। এবং এখন অবধি আইপিএল এর 3টে ম্যাচ হয়ে গেলেও আমরা কোনো ক্লোজ ম্যাচ কিন্তু দেখতে পেলাম না। 3টে ম্যাচেই কিন্তু চেজিং টিম জিতেছে এবং খুব ইজিলি জিতেছে। একমাত্র মুম্বাই বনাম কলকাতা ম্যাচটার তুলনামূলক কিছুটা ক্লোজ হয়েছে, তবে সেই ম্যাচটাতেও মোটামুটি মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লের পর থেকে আমরা সেন্স করতে পারছিলাম কি হতে চলেছে ম্যাচটায়। এবং সেখানে দাঁড়িয়ে ওভারঅল কিন্তু এখন অব্দি আইপিএলে ক্লোজ কিছু ম্যাচ হয়নি এবং রাজস্থান তো সব থেকে বড় জয়টা এখন অব্দি আইপিএলে তুললো। সিএসকে ফ্যানেদের যেরকম আশা ছিল একদমই প্রথম ম্যাচটা সেই রকম গেল না। তো এই সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে কথা বলবো, তারই সঙ্গে আমরা কথা বলবো ক্যামেরন গ্রিনকে নিয়ে। একটা ম্যাচ হতে না হতেই আমাদের বিশাল বড় বড় এক্সপার্টরা ক্যামেরন গ্রিনকে নিয়ে নেগেটিভিটি শুরু করে দিয়েছে এবং সেই মিচেল স্টার্কের মতো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো। এবং তারই সঙ্গে কালকে কিন্তু পাঞ্জাব কিংস খেলতে নামছে গুজরাট টাইটান্সের এগেনস্টে, এবং এটা একটা বেশ ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে এবং প্রথম ক্লোজ ম্যাচ হয়তো আমরা কালকে দেখতে পেতে পারি। সেই ম্যাচটা নিয়েও আমরা একটু কথা বলে নেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন সবে একটা ম্যাচ খেলেছে কলকাতার জার্সিতে, বোলিং করতে পারছে না। সেই নিয়ে রাহানে অবশ্যই যেটা বলেছে তার জন্য হয়তো গ্রিনের ওপর একটু প্রেশার বাড়তে পারে, বাট অস্ট্রেলিয়ার ক্রিকেট থেকে কনফার্ম করা হয়েছে যে 10-15 দিনের মধ্যে সে বোলিং করার জন্য রেডি হয়ে যাবে। এবং এক্সপার্টরা শুরু করে দিয়েছে এত টাকা ক্যামেরন গ্রিনকে কেন দেওয়া হয়েছে যেখানে সে বোলিংই করতে পারবে না, তাহলে ক্যামেরন গ্রিনকে এত টাকা দেওয়ার অর্থটা কি? আবার কিছু কিছু মানুষ শুরু করছে ক্যামেরন গ্রিন যদি বোলিং না করে তাকে প্লেইং ইলেভেনে রেখে লাভ কি, সাইফাটকে খেলিয়ে দাও, পাওয়েলকে খেলিয়ে দাও। যদি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি, প্রথমত এই জিনিসটা প্রথমবার নয়, এই টাকা দিয়ে একটা প্লেয়ারকে জাজ করা, এটা কেকেআরের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি, মিচেল স্টার্ককে নিয়ে দেখেছি। যদিও তারপর মিচেল স্টার্ক গিয়ে কী করেছে সেটা আমরা দেখেছি, এই এক্সপার্টদের চুপ করিয়ে দিয়েছিল। তারা আবার এখন ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু করেছে, কারণ হয়তো ক্যামেরন গ্রিন বাইরের দেশের প্লেয়ার বা কেকেআরের মতো দলে খেলছে। দেখো, পার্সোনালি আমি হিন্দি কমেন্ট্রি শুনি না, শোনা ছেড়ে দিয়েছি, কারণ পুরোপুরি বায়াস লাগে এবং সেই জায়গাতে ইংলিশ কমেন্ট্রি অনেক অনেক বেটার হয়। এবং কালকেও কমেন্ট্রি নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকে তো দেখলাম এটাও বলছিল যে কমেন্ট্রি শুনে মনে হচ্ছে কমেন্টেটররা তোমার মুম্বাইয়ের জার্সি পরে কমেন্ট্রি করছে। তো ভাই, আমরা এটা দেখে থাকি কেকেআরের এগেনস্টে নেগেটিভ কমেন্ট্রি হয়, আর সেই কিছু সোকল্ড এক্সপার্ট তারা এখন শুরু করেছে ক্যামেরন গ্রিনের প্রাইস ট্যাগ নিয়ে, যেরকমটা মিচেল স্টার্কের ক্ষেত্রেও শুরু করেছিল। মিচেল স্টার্ক মুখের ওপর জবাবটা দিয়ে গিয়েছিল, আশা করি ক্যামেরন গ্রিনও দিতে পারবে। কিন্তু আমার কথাটা হচ্ছে, গত বছর ঋষভ পন্ত অনেক টাকায় বিক্রি হয়েছিল, সব থেকে দামি প্লেয়ার। গত বছর যখন ঋষভ পন্ত কন্টিনিউয়াসলি ফেল করছিল, এত কথা ঋষভ পন্তের স্যালারি নিয়ে হয়েছিল বলবে না, কারণ ঋষভ পন্ত ইন্ডিয়ার প্লেয়ার। বাইরের দেশের প্লেয়ারদের বা কেকেআর হয়ে খেলছে যখন, তখন এইসব কথাগুলো খুব ভালো শ্যুট করে। যাই হোক, এবার কথাটা হচ্ছে কেকেআরের জন্য আই থিঙ্ক ক্যামেরন গ্রিন একটা লং টার্ম প্ল্যানিং, এবং সেটা শুধুমাত্র একটা বা দুটো সিজনের জন্য প্ল্যানিং নয়, একটা লম্বা ভাবনা চিন্তা আছে। তো এক্ষুনি একটা ম্যাচ থেকে তাকে নিয়ে নেগেটিভিটি দেখো, যে যা ছড়াচ্ছে কেকেআর ফ্যানেদের আমি বলবো যে চিল থাকো, ক্যামেরন গ্রিনের ওপর ভরসা রাখো। অনেকে এটা বলছে যে আমরা সাইফাটকে খেলাতে পারি বা পাওয়েলকে খেলাতে পারি, এটা ঠিক কথা যে সাইফাট গ্রিনের থেকে বেটার ব্যাটিং ফর্মে আছে, বাট আমাদের এটাও বুঝতে হবে কেন ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ারকে এতটা হাইলি রেট করা হয়। ক্যামেরন গ্রিনের যে এবিলিটি, সেই এবিলিটি কিন্তু সাইফাট বা পাওয়েলের মধ্যে নেই, হয়তো বেটার ফর্মে আছে, বাট গ্রিন যেদিন চলবে সে কিন্তু একার দমে ম্যাচ জিতিয়ে দিতে পারে। সেই কারণেই গ্রিনের মতো একটা প্লেয়ারকে এতটা হাইলি রেট করা হয়। আর সব থেকে বড় কথা যে গ্রিন একটু খারাপ ফর্মে অবশ্যই আছে, তবে তাকে তো বাইরে বসিয়ে রাখলে সে ফর্মে ফিরবে না, ম্যাচ খেলে বড় ইনিংস খেলেই ফর্মে ফিরবে। আর ওই টাইপের প্লেয়ারকে তুমি ম্যাচ দিতে চাইবে যে তোমাকে ম্যাচ জিতিয়ে দিতে পারে। স্টার্কের ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে তো? অবশ্যই প্রথম দিকে প্রচুর মার খাচ্ছিল, বাট কেন স্টার্কের উপর কেকেআর ভরসা রাখছিল সেটা স্টার্ক তোমার প্লে অফসে দেখিয়ে দিয়েছে। সেম গ্রিনের ওপর ভরসা রাখো, তার মধ্যে সেই এবিলিটি আছে, ম্যাচ জিতিয়ে দিতে পারে। এবং কালকে 10টাই বল খেলেছে, আর সেই 10টা বলে কিন্তু খারাপ খেলেনি। গ্রিনকে মনে হচ্ছিল টাচে আছে, একটা ভালো 6 মেরেছে, একটা ভালো 4 মেরেছে। তো আমি তো কেকেআর ফ্যানেদের এটাই বলবো, গ্রিনের ওপর ভরসা রাখো। গ্রিনকে টাকা আকাশ চোপড়া বা নবজোৎ সিং সিধু দিচ্ছে না, গ্রিনকে টাকা শাহরুখ খান দিচ্ছে, কেকেআর দিচ্ছে। কেকেআর ম্যানেজমেন্ট যখন ভরসা রাখছে, আমাদেরও ভরসা রাখা উচিত, এবং না ভরসা রাখার কোনো কারণ নেই। ট্যালেন্ট অবশ্যই আছে, এবং বোলিং করতে শুরু করলে অবশ্যই সে আরও অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে টিমের জন্য, সেই নিয়েও কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। রাজস্থান রয়্যালসের কাছে একটা বড় হারের সম্মুখীন হলো চেন্নাই সুপার কিংস। শুধুমাত্র তারা হারলো না, তাদের নেট রান রেটেও একটা বড় কিন্তু ধাক্কা লাগলো। এবং চেন্নাইয়ের এই হারের কারণ অবশ্যই চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা। 187 রানই মাত্র চেন্নাই সুপার কিংস করতে পেরেছিল। ড্যাম পিচ ছিল, বৃষ্টি হয়েছিল, আন্ডার দ্য কভার পিচ ছিল, তো টস হেরে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর। তবে তার পাশাপাশি কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং
ব্যাটিংও সেই লেভেলের হয়নি, কারণ এই পিচে প্রথম 3-4 ওভার জোফ্রা আর্চার বা নান্দ্রে বার্গারের মতো বোলার ডমিনেট করবে, এটা জানা কথা ছিল। সেখানে দরকার ছিল প্রথম দিকের কিছুটা সময় সামলে নিয়ে তারপর অ্যাটাক করা, যেটা সিএসকে করতে ব্যর্থ হয়েছে। প্রথমত সঞ্জু স্যামসনকে নান্দ্রে বার্গার বোল্ড করে দেয়, দেন তোমার কিছু ডট বল খেলে প্রেসার অবশ্যই বেড়েছিল, বাট ঋতুরাজ গায়কোয়াড আমি হলো উইকেটটা ছুঁড়ে দিয়েছে, ওটা ছোঁড়ার দরকার ছিল না, একটু টাইম নিয়ে খেলা যেতে পারতো। আয়ুষ মাত্রেকে তারপর নান্দ্রে বার্গার শর্ট বলের ট্র্যাপ করে নেয় এবং ম্যাথু শট কি আউট হলো আমি জানি না। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি ইম্প্যাক্ট সাব হিসেবে সরফরাজ খানও চলে আসে। সরফরাজ খান তাও 17 করেছিল, কার্তিক শর্মা 18 করেছিল। আমার তো পার্সোনালি মনে হয়েছিল সরফরাজ খান যে ফর্মে আছে সে স্টার্ট করবে, 3টে বিদেশি নিয়ে খেললেও অসুবিধে নেই, বাট ম্যাট শটের থেকে তো সরফরাজ খান হয়তো 4 নম্বরে বেশি বেটার শ্যুট করতো, যেখানে ডুয়েল ব্রেভিস অ্যাভেলেবেল নেই। তো সেখানে কিন্তু ব্যাটিং একদমই সিএসকে চলেনি। শিবম দুবে আসে, একটা 6 মারে, তারপর আবারও জাদেজাকে 6 মারতে গিয়ে আউট হয়ে যায়। গেম সেন্সের একটু অভাব দেখা গেল। অবশ্যই স্পিনার বল করছে, দুবে সেই জায়গাতে মারতে বেশি পছন্দ করে, বাট হাতে তো উইকেটও নেই। লাস্টের দিকে জেমি ওভারটন কিছুটা ব্যাট হাতে কন্ট্রিবিউট করে, যেই কারণে কিন্তু একটুখানি সম্মানজনক স্কোরে সিএসকে পৌঁছতে পেরেছিল, নয়তো একটা সময় তো মনে হচ্ছিল 100 ক্রস করতে পারবে না। 127 রান সিএসকে করে। সঞ্জু স্যামসন তার পুরনো টিমের এগেনস্টে জ্বলে উঠতে না পারলেও জাদেজা কিন্তু ভালো বল করে 2টো উইকেট নেয়, দুবে এবং সরফরাজ খানের মতো 2টো প্লেয়ারকে আউট করে। সেই জায়গাতে জাদেজা কিন্তু এই ব্যাটেলটা জিতেছে। বাকি এই 127 রান নিয়ে লড়াই করতে গেলে দরকার আর্লি উইকেটস, ভালো ফিল্ডিং, সেগুলো শুরু থেকেই চেন্নাই মিস করতে শুরু করে। প্রথম বলেই ফিল্ডিং মিস 2 রান হয়, তারপর ওই ওভারেই বৈভব সূর্যবংশীর ক্যাচ মিস করে কার্তিক শর্মা এবং সেটা গিয়ে 4ও করে দেয়। তারপর বৈভব সূর্যবংশী আর ছেড়ে কথা বলেনি, প্রত্যেকটা বোলারকে মেরেছে, ম্যাট হেনরিকে মেরেছে, অনসুল কম্বোজকে মেরেছে, 15 বলে 50 করে দিয়েছে। বৈভব সূর্যবংশী অন্য লেভেলের ট্যালেন্ট ভাই, সত্যি মানে 15 বছরের ছেলে 15টা বল খেললো, চেন্নাই সুপার কিংসের আশা প্রথম ম্যাচে ওখানে পুরোপুরি শেষ করে দিল। বাকি যশস্বী জয়সওয়ালকে দেখে মনে হলো সে একটুখানি ফিডার রোল খেলতেই বেশি কমফোর্টেবল, উল্টো দিকের প্লেয়ারদের স্ট্রাইক দিয়ে যাচ্ছে। ধ্রুব জুডেল 3-এ ব্যাট করতে পারে, এটা আমরা আলোচনা করেছিলাম। জুডেল কিন্তু 3-এ ব্যাট করে, 9 বলে 18 করে, সেও একটা 200 স্ট্রাইক রেটে ভালো ইনিংস খেলে যায়। সিএসকের হয়ে কিন্তু প্রথম 2টো উইকেটই নিয়েছিল অনসিল কম্বোজ। তবে সিএসকে আর কোনো উইকেট ফেলতে পারেনি, লাস্ট অব্দি যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পারাগ মিলে রানটা চেস করে দেয়। 8 ওভার বাকি থাকতে প্রায় কিন্তু রাজস্থান জিতে গিয়েছে, 12 ওভার 1 বলে রান তুলে দিয়েছে, 47 বল বাকি থাকতে জিতেছে, যেটা রাজস্থানের নেট রান রেট অনেকটা বাড়িয়ে দেবে প্রথম ম্যাচের পরই। এবং দেন কালকে নামছে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের এগেনস্টে। এটা একটা ভালো ম্যাচ কিন্তু হতে পারে, কারণ দুটো দলই কিন্তু বেশ ব্যালেন্স লাগছে। পাঞ্জাব কিংসের ব্যাটিং বোলিং দুটোই বেশ শক্তিশালী, সেখানে প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়ার মতো 2জন ইয়ং প্লেয়ার ওপেন করতে পারে। 3-এ মেবি তারা কিন্তু কুপার কর্নলিকে ইউজ করতে পারে, 4-এ খেলতে পারে শ্রেয়াস আইয়ার, দেন 5, 6, 7 নেহাল অধেরা, মার্কাস টয়নিস এবং শশাঙ্ক সিং খেলতে পারে, দেন 8-এ খেলতে পারে মার্কো জ্যানসেন। একটা লম্বা ব্যাটিং অর্ডার আছে। দেন তারই সঙ্গে বোলারদের মধ্যে অর্শদীপ সিং আছে, চাহাল আছে, এই 2জন তো খেলবেই। তার পাশাপাশি তারা জেভিয়ার বাটলেটকে ইউজ করতে পারে এবং জেভিয়ার বাটলেটও ব্যাট করতে পারে। আর যদি তার সঙ্গে হরপ্রীত ব্রাডের মতো একটা স্পিনারকে খেলায়, সেও ব্যাট করতে পারে, অথবা ইয়াশ ঠাকুরের মতো ফাস্ট বোলারকেও ইউজ করতে পারে। ভাই ব্যাটিং প্রচুর আছে, তার সঙ্গে বোলিংও রীতিমতো অপশান আছে। বাটলেট, অর্শদীপ, মার্কো জ্যানসেন প্রত্যেকেই নতুন বলে এফেক্টিভ, অর্শদীপ ডেথও এফেক্টিভ, মার্কো ডেথে বল করতে পারে। তারই সঙ্গে চাহালের মতো একটা স্পিনার আছে। কুপার কর্নলি হয়তো প্রথম দিকে স্পিন বোলিং করবে না, বাট যখন কুপার কর্নলিও স্পিন বোলিং করতে শুরু করবে, সেই বোলিংটা অ্যাড হবে। তোমার মার্কাস টয়নিস বল করতে পারে। ডেফিনেটলি পাঞ্জাবের স্কোয়াড কিন্তু অন্যতম একটা ব্যালেন্স স্কোয়াড। সেই তুলনায় গুজরাট টাইটান্স তাদের বোলিং অ্যাটাকটা বেশ শক্তিশালী। গুজরাটের প্লেইং 11 নিয়েও তো আমরা আগে আলোচনা করেছি, যেখানে কিন্তু শুভমান গিল, সাই সুদর্শন তারা ওপেন করতে পারে, 3-এ জস বাটলার খেলতে পারে, 4-এ তারা কুমার কুশাগ্রার মতো একটা প্লেয়ারকে ইউজ করতে পারে, আবার চাইলে টম ব্যান্টন বা গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারকেও ইউজ করতে পারে। দেখা যাক সেখানে কোন প্ল্যানিংয়ে যায়। এবার যদি গুজরাট টাইটান্স ভাবে যে আমরা একসাথে ক্যাগিশোর আবাদা, তার সঙ্গে রশিদ খান এবং জেসন হোল্ডার, এই 3জন বোলারকে খেলাবো, কারণ আশিস নেহরা একটু বোলার খেলাতে বেশি পছন্দ করে, তাহলে হয়তো আবারও আমরা টম ব্যান্টন বা গ্লেন ফিলিপসের মতো ট্যালেন্টেড প্লেয়ারকে বেঞ্চেই বসে থাকতে দেখবো। তবে সেই ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে কিছুটা আমরা আগে ব্যাটিং করতে দেখতে পেতে পারি, কুমার কুশাগ্রাকে খেলতে দেখতে পেতে পারি, যেগুলো পজিটিভ হতে পারে ভারতীয় ক্রিকেটের জন্য। তো সব মিলিয়ে কিন্তু গুজরাট টাইটান্স কোন টাইপের দল নিয়ে নেবে সেই দিকে আমরা নজর রাখবো। গুজরাটের বোলিং অ্যাটাকও কিন্তু খুব শক্তিশালী, তো পাঞ্জাবের ব্যাটিং বনাম গুজরাটের বোলিং, এটা কিন্তু এই ম্যাচের একটা অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে। আর এই পাঞ্জাব বনাম গুজরাট, তোমাদের কি মনে হয় কোন দল জিততে পারবে? বাকি সিএসকের ম্যাচ নিয়ে কি বলবে, ক্যামেরন গ্রিনকে নিয়ে কি বলবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।